তোমাদের ইতিমধ্যে হয়তো মাথায় সবচেয়ে যে প্রশ্নটা নাড়া দিচ্ছে, স্যার আমি এই সামনের যে 7টা দিন বা পরীক্ষা আমার যে সামনের 7 দিন আর বাকি আছে বা 7 থেকে 8 দিন বাকি আছে, ইতিমধ্যে স্যার আমি কিভাবে নিজের প্রিপারেশন জার্নিটাকে আরও মজবুত বা কোন টপিকগুলো শুধুমাত্র করব, বা এই টপিকগুলো কি স্যার বাদ দিলেও চলবে, বা স্যার আপনি আমাকে বলে দিন কোন জায়গাগুলোকে আমি বারবার রিভিশন বা রিভাইজ করে যাব। দেখো বাবু, এই জায়গায় দাঁড়িয়ে অনেকেরই মেন্টাল কন্ডিশন কিন্তু একটু বিচলিত। তো চলো আজ সেই সমস্ত তোমাদের ধারণাকে সঠিকভাবে, সঠিক স্ট্র্যাটেজি, সায়েন্টিফিক ওয়েতে এবং যেটা ডুয়েবল অর্থাৎ যেটা করা সম্ভব সেই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। তো সবাইকে ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ। বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের বিজয় স্যার, আর আজ তোমাদের জন্য আবারও সেই ধামাকাদার সেশন নিয়ে হাজির হয়ে গেছি, যেখানটাতে তোমরা দেখতে পাবে তোমাদের এই যে আপকামিং 7 ডেজ কি করণীয় বা কোন টপিকটাকে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। চলো তাহলে আজকে আমাদের যে ভিডিও সেটা শুরু করা যাক। তো বাবু, প্রথমেই দেখো থাম্বনেলটা তুমি দেখতে পাচ্ছ, শেষ মুহূর্তে কি হবে তোমার এরকম পরিস্থিতি যখন তুমি দাঁড়িয়ে আছো, সেটার জন্য চাই একটা সায়েন্টিফিক স্মার্ট রুটিন। ঠিক, তো সেই সায়েন্টিফিক স্মার্ট রুটিন নিয়ে তোমার সামনে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। দেখো, প্রথম যদি তুমি ভালো করে দেখো তোমার টার্গেট কোনটা, বা টার্গেটটাকে আগে সেট করে নেওয়া উচিত যে কোন জায়গাগুলোকে আমি ফোকাস করব। ঠিক আছে, যে জায়গাগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে বা আসে, ঠিক আছে, বা কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসতে চলেছে 10 নম্বরের মধ্যে, সেই জায়গাটা কিন্তু আমি দেখাতে চলেছি। তুমি যদি ভালো করে খেয়াল করো দেখবে এখানটায় একটা ছবি রাখা আছে, যেখানে 35 থেকে 40% একটা মার্ক করা, একটা 30% মার্ক করা, একটা 20% এবং একটা 10%। এটা হচ্ছে তোমার কোশ্চেন আসার জায়গা। কোথা থেকে কতটা কোশ্চেন আসবে সেটা কিন্তু দেখাতে চলেছি এইটার মাধ্যমে। তুমি দেখতেই পাচ্ছ এখানে ভোকাবুলারি বলে মার্ক করা আছে, যেখানে 3 থেকে 4টে কোশ্চেন তুমি এক্সপেক্ট করতেই পারো, যেখানে যার মধ্যে পড়ছে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, স্পেলিং, তোমাদের যা যা আছে। এখান থেকে তুমি 3 থেকে 4টে প্রশ্ন পাবে, তার মানে তোমার যদি ওয়েটেজ দেখো সবচেয়ে বেশি ওয়েটেজ এই জায়গা থেকে তুমি বুঝে গেলে, তার মানে তোমার সিনোনিম, অ্যান্টোনিম এবং ইডিয়াম, স্পেলিং এই জায়গাটা কিন্তু ফোকাস করতে হবে বেশি করে। পরবর্তী যদি তুমি দেখো 30% কোথায় আছে, গ্রামারের থেকে 3টে প্রশ্ন আসার চান্স আছে মিনিমাম, তার মানে, এবং সেটা কোথা দিয়ে, সেটা আসবে তোমার সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট। অর্থাৎ তুমি বুঝতেই পারছো টপিকের নাম কিন্তু ছিল না সিলেবাসে, সে কথা তুমি বাদ দাও, আমি বলছি মানে তুমি এইগুলো দেখে যাবে, এটা হচ্ছে কথা ফাইনাল। ঠিক আছে, তাহলে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট এবং প্রিপোজিশন যেটা আছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখবো ফিক্সড প্রিপোজিশন। আমি সবটা নিয়ে আলোচনা করব, কোন কোনগুলো পড়বো সেটাও আলোচনা করবো, যে এইগুলোই শুধু পড়ে যাও। ঠিক আছে, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ঠিক, পরবর্তী দেখো 20% কোথায় আছে আমাদের, সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে, বা এরর। এখান থেকে দুটো কোশ্চেন তুমি পাওয়ার চান্স আছে, বা দুটো কোশ্চেন কিন্তু প্রায়শই আসে। ঠিক, ওকে। পরবর্তী মিসলানিয়াস, অর্থাৎ ভয়েস চেঞ্জ বলো, নাউন বলো, স্ট্রাকচার বলো, অলরেডি ওখানটায় সেন্টেন্স স্ট্রাকচার ঢুকিয়ে দিয়েছি, তাই স্ট্রাকচার এখানটায় তুমি না দেখলেও চলবে। ঠিক আছে, তাহলে ভয়েস আর নাউন এখান থেকে তুমি একটা প্রশ্ন এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে, একটা প্রশ্ন এক্সপেক্ট করতে পারো। তাহলে এই হচ্ছে তোমার টোটাল 10টা প্রশ্ন এই জায়গাগুলো থেকেই আসতে চলেছে। ওকে, এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার তাহলে আমি কিভাবে করব, বা কোনটাকে আমি বেশি করে ফোকাস করব। ঠিক আছে, তো বাবু তোমাকে বলি এই সময় বা এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি বলো যে আমার 100% সিলেবাস আর কমপ্লিট হয়নি, দরকার নেই, দরকার নেই। কারণ ইংলিশে তুমি যদি 10-এর মধ্যে 8ও পাও, তোমার কিন্তু সেই জায়গাটা একটা মার্কসের তৈরি অলরেডি হয়ে যাবে। তাই সেই জায়গাটাকে তুমি এই স্বাধীনতার 100% তুমি 10-এ 10 পাওয়ার মতো প্রিপারেশন নিতে পারবে না। যারা বহুদিন ধরে নিচ্ছ তাদের উদ্দেশ্যে এটা বলছি না কিন্তু, ঠিক আছে, তাদের উদ্দেশ্য নয়। তাই এই 7 দিনে তোমাদের কোন জায়গায় রিভিশন দেবে তোমরা সেটা দেখে নেবে, যারা বহুদিন ধরে প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, এবং তাহলে আমরা যারা এই 7 দিনটাকে ভাবছি পাখির চোখ করে এগোচ্ছি, তার একটা রুটিন লাগবে, অবশ্যই বলবো স্মার্ট রুটিন, কিন্তু আমাদের টার্গেট থাকবে যে 80% অ্যাকুরেসি মেনটেন করে সঠিক করা। কি বললাম বোঝা, তার মানে 10-এ 8 পাওয়া, সোজা বাংলা কথায়। কি বললাম বোঝা গেল? তো ফোকাস অন হাই ফ্রিকোয়েন্সি টপিক, এই সময় দাঁড়িয়ে আমাদের যে চেকলিস্ট এটা হওয়া উচিত, যে যেটাতে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে টপিক থেকে, সেই টপিকটাকে কিন্তু ফোকাস করা উচিত। এবং কোন টপিক সেগুলো কিন্তু আমি অলরেডি আগের স্লাইডে আলোচনা করে দিয়েছি। মাস্টার রুল বেস স্কোরিং এরিয়া,
তারপর দেখো টার্গেট লো, কনফিউজিং জোন, যেগুলো তোমার কনফিউশন আছে সেই কনফিউশন জোনগুলোকে তুমি ফোকাস করো বেশি করে, ঠিক আছে। ইউজ স্মার্ট এলিমিনেশন, ঠিক আছে। তোমাকে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যারা মোটামুটি বেশি দিন প্রিপারেশন নেওয়া শুরু করোনি তাদের উদ্দেশ্যে কিন্তু এটা কিন্তু স্মার্ট, এটাই দরকার যে তোমাকে আগে অপশান এলিমিনেট করতে জানতে হবে, যে এই প্রশ্ন আছে তার মানে এটা উত্তর হবে না, এই এলিমিনেট করতে পারলে তুমি সঠিক উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে সমস্ত কিছু দেখবো। প্রথম আসি, প্রথম ডে অর্থাৎ স্মার্ট রুটিন যেহেতু বলেছি, তাহলে ডে নম্বর 1-এ আমার যে কাজ, এরকমভাবে 7টা ডের আমি কাজ তোমাদেরকে দেখাতে চলেছি, ঠিক আছে। ডে নম্বর 1-এ তুমি সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে। এবং এইখানটায় তোমাকে একটা কথা বলে রাখি যে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে তোমার যে মানে মুখস্থ এসব করতে হবে এমন কিছু নয়, যেগুলো হচ্ছে রুল, ঠিক আছে, কনসেপচুয়াল বেস যে রুলগুলো আছে সেগুলোকেই তুমি একটু রিভিশন দেবে। কি বললাম বোঝা গেল? যারা রেগুলার বেসে বা প্রিভিয়াস থেকে অনেক দিন আগে থেকে পড়াশোনা শুরু করেছো, যারা বর্তমানে তারা শুধু সেই রুলসগুলো ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। দেখো যেমন কোনগুলো আমি বারবার তোমাদেরকে করিয়েছিলাম, এ নাম্বার অফ, দা নাম্বার অফ, ঠিক আছে, পুরো বলে দিচ্ছি কিন্তু একদম বলে দিচ্ছি। দেখো তুমি এই স্লাইডটা যদি যেগুলো আছে পরপর এইভাবে যদি প্র্যাকটিস করে 7 দিন কমপ্লিট করো, তোমাকে আটকানোর ক্ষমতা কারণ নেই, এটুকু আমার বিশ্বাস। ইচ এভরি এই কনসেপ্টটাও দেখতে হবে তোমার, অন অফ দেখতে হবে, নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, দুটো সাবজেক্ট অর দ্বারা, এটাও দেখতে হবে, অলরেডি আমি করিয়ে দিয়েছি। নট অনলি বাট অলসো অলরেডি বলেও দিয়েছি। চলো নাউনের দিক দিয়ে দেখতে গেলে তোমার কালেকটিভ নাউনের জায়গাটা কিন্তু ফোকাস করতে হবে। জুরি টিম অলরেডি তোমাকে এগুলো দিয়ে আমি বহুবার প্রশ্ন করিয়েছি, যারা যারা আমার ক্লাস ফলো করেছো তারা কিন্তু অলরেডি জানবে এগুলো, ওকে। তারপরে দেখো কি বলছে, ইনডেফিনাইট প্রোনাউন যেমন এভরিওয়ান, সামওয়ান, এইগুলো থাকলে তখন ভার্ব কি হবে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কি বললাম বোঝাতে পারছি তো? অ্যালং উইথ থাকলে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে, হেডেড বাই থাকলে, ইন এডিশন টু থাকলে, ঠিক আছে, তারপরে তোমার লাইক আনলাইক থাকলে, তখন আমরা যে মানে ভার্ব বসাই সেটা সাবজেক্টের রেসপেক্টে বসাই, এই রুলসটাও তোমাকে দেখে রাখতে হবে, ঠিক। কি বললাম, আইদার অর অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। তাহলে এই যে 8-9টা রুলস তোমাকে এই বোর্ডের মধ্যে রাখলাম, সাবজেক্ট বা এগ্রিমেন্ট প্রথম দিন যখন তুমি করছো, এই 8-9-10টা রুলসই তোমার জন্য একদম বাজিমাত করবে পরীক্ষার হলে। তাই এই কটাই শুধু ভালো করে প্র্যাকটিস বা রিভিশন করবে, কারণ এখান থেকে তোমরা যদি প্র্যাকটিস করে রেডি করে নিতে পারো, 2 নাম্বার এখান থেকে কিন্তু তুমি মার্ক ক্যারি করতে পারবে এক্সাম হলে। আশা করছি প্রথম ডে 1-এর ব্যাপারটা বোঝা গেল। প্রথম ডে 1-এর এই রিভিশন সহ এই ব্যাপারটা পুরোপুরি বোঝা গেল। যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ আর যারা নতুন মানে এই 7 দিনে ভাবছো বাজিমাত করবে, তাদের জন্য কি বলবো, মানে এটা স্ট্র্যাটেজি বলা যেতেই পারে যে 7 দিনে তোমরা ঠিক এইভাবে করো, হয়তো কিছু হলেও উতরে যাবে, ঠিক আছে। এবার ডে নম্বর 2, এখানটায় বাবু দেখো প্রিপোজিশন তোমাকে পড়তে হবে এই দিনে। আমি তোমাকে বারবার বলেছিলাম যে শুধু প্রিপোজিশন পড়বো না, ফিক্সড প্রিপোজিশন পড়বো। কি প্রিপোজিশন? ফিক্সড প্রিপোজিশন। তো ফিক্সড প্রিপোজিশন থেকে আমি যে 4টা তোমার এখানে রেখেছি, এই 4টা যদি তুমি একটু ভালো করে পড়ে নাও, তাহলেই কিন্তু তোমার এই 4 থেকেই মনে হয় 1 থেকে 2টো প্রশ্ন তুমি যা পাওয়ার পেতে পারো। কারণ আমার মতে ফিক্সড প্রিপোজিশন এইগুলোই বারবার ঘুরে ফিরে ডাব্লিউবি, পিএসসি বলো বা এসএসসিতে এসেছে, তাই সেগুলোকে আমি তুলে তোমার জন্য একটা স্লাইডের মাধ্যমে রেখেছি। কি দেখো, ইন্টারেস্টেডের পরে ইন হয়, গুডের পরে অ্যাট হয়, ম্যারিডের পরে টু হয়, সুপারিয়ারের পরে টু হয়, ইনফেরিয়ারের পরে টু হয়, প্রেফারের পরে টু হয়, জুনিয়রের পরে টু হয়, সিনিয়রের পরে টু হয়, এদের পরে দেন হয় না, ঠিক আছে। তারপর দেখো ডিফারেন্টের পরে ফ্রম হয়, ফন্ডের পরে অফ হয়, ক্যাপাবেল অফ হয়, ঠিক আছে, রেসপন্সিবল ফর হয়, ঠিক আছে, অ্যাফ্রেড অফ হয়, অ্যাডিক্টেডের পরে টু হয়, অ্যাকিউজড অফ হয়, প্রিভেন্টের পরে ফ্রম হয়। তাহলে এই যে ফিক্সড প্রিপোজিশন বাবু, এই ফিক্সড প্রিপোজিশনগুলো তোমার কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে। এটা মনে রাখার জন্য তোমাকে ট্রিক্সও বলেছিলাম। কি বলেছি, ইন্টারেস্টেডের পরে ইন হয়, ইন্টারেস্টেডের প্রথমেই নিজে ইন নিয়ে বসে, তাহলে ইন্টারেস্টের পরে ইন হয়, এটা মনে রাখার কোনো ব্যাপারই নয়, তাই না? এরকম বলেছিলাম, বা এখানেও বলেছিলাম ফন্ডের পরে অফ হয়, মনে রাখতে গেলে এই ও আর এফ কে উল্টে দাও, ঠিক আছে, ওকে আগে বসিয়ে দাও, এফকে পরে বসিয়ে দাও, তাহলে অফ হয়, এরকমভাবে মনে রাখতে বলেছিলাম। তো এরকম তোমরা নিজেদের মধ্যে ট্রিক্স বানাবে, বানিয়ে তোমরা এখানটাতে মোটামুটি অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। তাহলে এই 4টা তুমি দেখে যাও ফিক্সড প্রিপোজিশনে, আমার মতে এখান থেকে কিন্তু প্রশ্ন পেয়েই যেতে পারো 1 থেকে 2টো, ওকে, 1 থেকে 2টো প্রশ্ন পেতেই পারো। পরবর্তী 3 নম্বর দিন অর্থাৎ ডে 3, এইখানটায় বাবু তোমার ভোকাবুলারি ইঞ্জিনটাকে একটু নাড়া দিতে হবে। তার মানে কি স্যার? তার মানে তোমার এই জায়গাটাতে হয়তো এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো কনফিউজিং, কি বলছি মাথায় রাখবো, এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে কনফিউজিং, ঠিক। তোমার এখানে দেখা দেওয়া আছে 200টা সিনোনিম পড়তে হবে, 100টা ইডিয়াম পড়তে হবে, স্পেলিং ট্রাপ সেটা হচ্ছে তোমার 100টা করতে হবে। তো বাবু এই যা আছে না, ঠিক আছে,
এখান থেকে 3-4 নাম্বার মোটামুটি 4টে প্রশ্ন যদি আসে তোমাকে 3 নাম্বার ক্যারি করতে হবে, এটা তোমার টার্গেট হবে। ঠিক কি বললাম? কারণ এই জায়গা থেকে সবচেয়ে স্কোরিংয়ের জায়গা হচ্ছে এইটা, এবং কম সময়ে সঠিক আনসার করে এইখান থেকে বেশি মার্ক পাওয়া যায়। ঠিক আছে, তা 4টে প্রশ্ন যদি থাকে আমার 3 নাম্বার পেতে হবে, এরকমভাবে আমার প্রিপারেশানটাকে নিতে হবে। কিন্তু তোমাকে বলবো এই কম দিনে তো আর এত কিছু পড়া সম্ভব নয়। তো যারা আমার ক্লাস প্রিভিয়াস করছো বা রেগুলার অনেকদিন আগে থেকেই করছো, তাদের যা ভোকাবুলারি সেকশন করিয়েছি, অর্থাৎ সিনোনেম, অ্যান্টোনেম, ইডিয়ামস, অনওয়ার্ড স্পেলিং যা করিয়েছি সেগুলোই তোমরা রিভিশন দাও, বাকি কিচ্ছু করতে হবে না। কি বললাম বোঝা গেল? বাকি কিচ্ছু করতে হবে না, তাহলেই তোমার হয়ে যাবে। এবার তোমার ধরো কোনো কিছু মনে হচ্ছে যে এমন কিছু জিনিস যেগুলো তোমার কনফিউশন আছে, তাহলে সেই ওয়ার্ডটা তুমি এখানে লিখবে, যে ওয়ার্ডটা তার মিনিং কি সেটা এখানে লিখলে। কনফিউজিং যে ওয়ার্ড, এই রিলেটেড যে ওয়ার্ডগুলো তুমি ভুলে যাও সেটা লিখলে। এটা দেখো আমি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম যেগুলো বিশাল বিশাল গোলাবে সেগুলো কিন্তু ট্রিক্স বলেছিলাম, গল্পের মাধ্যমে বুঝিয়েছিলাম। তাই তোমার কিন্তু সেই জায়গাটা মেমোরি বেস ট্রিক যেটা, সেটা তোমাকে বানিয়ে নিতে হবে নিজের থেকে। কি বললাম বোঝাতে পারলাম? এইভাবে বানিয়ে নাও, বা আমার যে ট্রিক্সগুলো বলা সেগুলোও তুমি লিখে রাখতে পারো, তাহলে দেখবে এইগুলো হয়ে যাবে। এই বেশিক্ষণের না এবং বেশি কিছু না, যে কটা করেছি সে কটাই পড়লে হবে, বাকি আর কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, এবারে কি করতে হবে, এই জায়গাটায় শুধু করলে হবে না, যে লিস্টটা তোমার তৈরি হলো যেগুলো তুমি ভুলে যাচ্ছ বা কনফিউশনের, ঠিক আছে, সেটা তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু দিনে 3বার হলেও সেই দিন কি করতে হবে, ওই যে দিনটা তোমার ডে নম্বর 3তে রিভিশন দিতে হবে, কারণ রিভিশন ছাড়া আর কোনো উপায় নেই এই জায়গাটায়। এবার দেখো তোমাদের অনেকের মনে হয় স্যার আমার ধরো এরর কারেকশন বা সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে ভার্বকে চুজ করতে বলেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি স্যার সেই সময় না আমি বড্ড ভুল করে ফেলি, আমি সঠিকটা চুজ করতেই পারি না। আমি স্যার তাহলে আন্দাজ সব আনসার মেরে দিয়ে চলে আসবো? দেখো বাবু, নেগেটিভ মার্কিং যেহেতু নেই, তুমি আনসার মার্ক করতেই পারো, কিন্তু একটু যদি স্ট্র্যাটেজিতে আনসার করো বা সায়েন্টিফিক ওয়েতে আনসার করো, তোমার আনসারটা কিন্তু সঠিক হতেও পারে। কিভাবে চলো দেখে নিই। প্রথম তোমার স্টেপ 1, যখনই তোমার দেখলে তুমি জানো না সেই সেন্টেন্সটার সাবজেক্ট ভার্ব কি, তোমাকে আগে সেই জায়গাটাকে জাজ করতে হবে। প্রথমে তুমি সাবজেক্টটাকে খুঁজতে হবে তোমার একটা সেন্টেন্সের, তারপরে তুমি ভার্বটাকে চেক করবে, সাবজেক্ট অনুসারে ভার্ব কি বসেছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ভার্ব কি সিঙ্গুলার হয়েছে, চেকিং চলছে। সাবজেক্ট যদি প্লুরাল থাকে ভার্ব কি প্লুরাল হয়েছে, এটাও চেকিং চলছে। ঠিক আছে, চেক টেন্স, তারপরে তুমি টেন্সের যদি দেখো এগুলো ঠিক আছে, তারপর তোমার স্টেপ যাবে টেন্স দেখবো, টেন্স ঠিক আছে কিনা। ঠিক, পরবর্তী স্টেপ 4-এ গিয়ে দেখবো প্রিপোজিশন ঠিক আছে কিনা। ঠিক, এবং লাস্ট স্টেপে গিয়ে দেখবো আমি আমাদের প্রোনাউন ঠিক আছে কিনা। তাহলে এই 5টা স্টেপ যদি আমি ফলো করি, তাহলে কারেক্ট আনসার যেটা আমি মার্ক করব সেটা হতে বাধ্য কারেক্ট, সেটা কারেক্ট হতে বাধ্য। কি বললাম বোঝা গেল? কারণ এই জায়গাগুলো থেকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়, তাই আমাদের গেস করার জায়গা না। ঠিক আছে, এই অর্ডারটা যদি আমি ফলো করি তাহলে কিন্তু আমার সঠিক আনসার আমি বার করে নিতে পারি। কি বললাম বোঝা গেল? চলো পরবর্তী দেখো। এবারে তোমার কাছে দেখো কিছু কিছু জিনিস আসবে যেগুলো তোমার দেখলে হয় ভাবতে পারো এই সে তো অনেক টাইম লাগবে, এরকম কোনো ব্যাপারই নয়। যারা রেগুলার ক্লাস করে তারা জানে যে ভয়েস সেন্স আমরা তুলে মেরে উড়ানো শিখেছি, দেখেই উড়ানো শিখেছি যে এটা আনসার হবে, তাই না? তো সেই জায়গার দাঁড়িয়ে তোমাকে আগে যেগুলো মাথায় রাখতে হবে, তোমার প্যাসিভের রুলটাকে মাথায় রাখতে হবে মেক আর লেট দিয়ে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বলছি কিন্তু। ঠিক আছে, মেক আর লেট দিয়ে, ঠিক আছে, লেটের পর অলওয়েজ অবজেক্টিভ কেস বসে, মাথায় রাখবো। চলো, রিপোর্টিং ভার্বকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা কখন, এটা ন্যারেশনের ক্ষেত্রে, তাই এইখানটাতে রিপোর্টিং ভার্বে তোমার দরকার নেই, কারণ তোমাদের ন্যারেশন থেকে প্রশ্ন আসার চান্স খুবই কম। আমি অলরেডি শুধু বলে দিয়েছি কি প্যাসিভ ভয়েস বা ভয়েস চেঞ্জটা এক্সট্রা দেখে যাওয়ার জন্য। ঠিক আছে, মোডাল প্যাসিভ তোমরা জানো, ক্যান কুড দিয়ে থাকে, উড দিয়ে থাকে, মোডাল ভার্বগুলো দিয়ে যে প্যাসিভগুলো থাকে। ঠিক আছে, তো সেগুলো দেখে যেতে হবে, তাই না? তারপরে দেখো কোরিলেটিভ, অর্থাৎ এই যে নো সোনারের পরে দেন বসে, ঠিক আছে, হার্ডলি, স্ক্যারলি, ব্যারির পরে হোয়েন বসে, এইগুলো মাথায় রাখতে হবে, তাহলে তোমার দেখো এমনিতেই সঠিক আউটপুট হয়ে যাবে। ওকে, চলো ডে নম্বর 6, 6 নম্বর দিন যখন, তখন আমরা মোটামুটি একটু প্রিপেয়ার হয়েই গেছি, তাই এখানে আমার কি করতে হবে, 3টে আমার ফুল মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, অ্যাটেম্প 3 ফুল মক টেস্ট। ঠিক আছে, এবার তারপর কি করতে হবে, এখান থেকে আবার তোমাকে সেটাকে অ্যানালাইজ করতে, অ্যানালিসিসটা হচ্ছে মাস্ট, মক টেস্ট দেওয়ার পরে অ্যানালিসিসটা হচ্ছে মাস্ট, কারণ এটাই তোমাকে জানতে সাহায্য করবে তোমার গালত কোথায়। ঠিক আছে, তোমার কোথায় ভুল হচ্ছে এটা তোমাকে জানতে সাহায্য করবে। এবং তারপরে কি করতে হবে, ওই জায়গায় যেগুলো ভুল হয়েছিল সেগুলোকে রেকটিফাই করে তোমাকে আবার কি করতে হবে, সেই গ্যাপটাকে কমিয়ে দিয়ে আবার মক দিতে হবে। এরকমভাবে 3টে তোমার ফুল মক টেস্ট দিতে হবে। আশা করছি বুঝাতে পারছি।
ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে রুলস কি অ্যাটেম্প্ট ভোকাবুলারি ফার্স্ট। প্রথমে যখন তুমি অ্যাটেম্প্ট করবে যে কোনো কোশ্চেন বা ইংলিশ কোশ্চেন এসছে তোমার ডাব্লিউবিএসএসসিতে, তখন তুমি কিভাবে অ্যাটেম্প্ট করবে সেটা তোমাকে আমি আস্তে আস্তে দেখাবো লাস্ট স্লাইডে গিয়ে। ঠিক আছে, তার আগে তোমার 7 নম্বর দিনের গল্পটা বলে দিই, অর্থাৎ লাস্ট আমাদের যে 7 দিনের প্রিপারেশন স্ট্র্যাটেজি ছিল তার মধ্যে লাস্ট ডে তুমি কি করবে। এই সময় তোমার মেন্টালটা কিন্তু বিচলিত হতে পারে খুব, কিন্তু না একেবারেই নয়। মেন্টালটাকে শান্ত রাখতে হবে, অর্থাৎ মানসিকভাবে তোমার একটা শান্তির প্রয়োজন। কি বললাম বোঝা গেল? এই সময় দাঁড়িয়ে তুমি সকালে আর সন্ধ্যাবেলা যেভাবে তুমি প্রিপারেশনটাকে চালাবে সেটা তোমাকে আমি বলতে চলেছি এখন। সকালবেলায় তুমি র্যাপিড ফায়ার রিভিশন করবে কিসের? ভোক্যাবসের, অর্থাৎ ভোক্যাবুলারি যেগুলো করানো হয়েছে সেগুলো তুমি বারবার রিভিশন দেবে, বা যেগুলো তুমি এতদিনে করে নিলে। ওকে, তারপরে কি করতে হবে? তোমার দেখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসগুলো, যেগুলো একটু আগে আমি বললাম, এই টাইপের রুলসগুলো। কি বললাম বোঝা গেল? এবং প্রিপোজিশনের লিস্ট, অর্থাৎ ফিক্সড প্রিপোজিশনের লিস্ট রাদার, ওটাকে তোমাকে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। ওকে স্যার, তাহলে সন্ধ্যাবেলা কি করব? সন্ধ্যাবেলা কি রেস্ট নেব? হ্যাঁ, রেস্ট তো নেবেই, ঠিক আছে, কিন্তু একটা ছোট্ট, মানে ছোট বলতে ইংলিশের একটা লাইট মক টেস্ট দেবে। ঠিক আছে, বেশি কঠিন হার্ড ফার্ড নয়, লাইট একটা সাধারণ একটা, মানে মোটামুটি পারা যাবে এরকম একটা ইজি টাইপের মক টেস্ট দেবে। ঠিক আছে, এই সময় সবচেয়ে যে ভুলটা তোমরা করো, কোনো একটা বান্ধবী ফোন করলো, কোনো একটা বন্ধু ফোন করলো, এই আমার স্যার বলেছে এই টপিকটার থেকে প্রশ্ন আসবেই আসবে, তুই পড়েছিস? তুমি দেখলে তুমি পড়োনি, সঙ্গে সঙ্গে শুনে তুমি সেই টপিকটা পড়তে শুরু করলে বই খুলে। এই ভুলটা করবে না কখনো, এটাই সবচেয়ে বড় ভুল সেই সময়ের জন্য। ঠিক আছে, তাই এই ভুলটা কখনোই করবে না, কারণ তুমি যাই তোমার একটা মেন্টাল কিন্তু সেট আপ হয়ে গেছে অলরেডি 7 দিনে, যে আমি এটা 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 এইভাবে আছে। সেখানে যখন তুমি অন্য কিছু ঢোকাবে তোমার মেমোরি কিন্তু খালি হয়ে যাবে। যেমনটা হয় না, আগেকার দিনে ছোটো ছোটো মেমোরি ছিল, বা তোমার মোবাইলের মেমোরিই বলো না কেন, হ্যাঁ, মানে যখন দেখবে পুরো ফুল হয়ে গেছে তখন দেখবে মোবাইল টোবাইল হ্যাং করে যাচ্ছে। ঠিক সেই রকম পরিস্থিতি তখন তৈরি হবে তোমার ব্রেনের মধ্যে। ওকে, তাই কোনো রকম নতুন টপিক পড়বে না, এটাই হচ্ছে তোমার আমার জন্য গোল্ডেন রুল। ঠিক আছে, তোমার আমার তরফ থেকে গোল্ডেন রুল এটাই, কোনো রকম নতুন টপিক একেবারেই পড়বো না। ঠিক আছে, তো এই জায়গাটায় ওয়ার্নিং, তাহলে কি কি পেলাম আমরা? কোনো রকম ডু নট স্টার্ট এ নিউ গ্রামার চ্যাপ্টার, কোনো রকম নতুন গ্রামার চ্যাপ্টার পড়বো না। ঠিক আছে, ডু নট ওভার অ্যাটেম্প্ট চেক ইগো, আচ্ছা কখনো ইগোর বসে মানে সব অ্যাটেম্প্ট করে যাব, সবগুলো ঠিক করবো এরকমভাবে, কেন ঠিক হচ্ছে না, আমি ঠিক করতে পারছি না, এরকমভাবে ইগো নিয়ে অ্যান্সার করতে যাব না। ঠিক আছে, ডু নট চেঞ্জ অ্যান্সার রিপিটেডলি, মানে বারবার আনসারকে বদলে নেবো না। ঠিক আছে, একবার মনে হচ্ছে এটা আনসার, না না এটা অ্যান্সার, না এটা অ্যান্সার, এরকমভাবে কখনো এ করবো না, তাহলে কনফিউশন তৈরি হবে আরও বেশি। ঠিক আছে, আর অন্ধের মতো গেস করে বসবো না, যেভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ বললাম সেগুলো আমরা করব। তোমার এক্সাম হল, এরপরে তোমার কি হচ্ছে? ফিল্ড অপারেশন, তার মানে যুদ্ধের ময়দানে তুমি আর তোমার হাতের পেন পেপার। ঠিক সেই মতো পরিস্থিতি তোমাকে আমি বলবো, ঠিক সবার আগে অ্যাটেম্প্ট যদি করতেই হয় ম্যাথ, রিজনিং বা তোমাদের জিকে জিএস করো, শেষে ইংলিশ করো, তাহলেও অসুবিধা নেই। কেন বলছেন স্যার আপনি আপনার সাবজেক্ট সবাই সবার সাবজেক্ট তো আগে আগে করতে বলে, আপনি শেষে বলছেন কেন? বাবু তার কারণ বলছি, কারণ ওইগুলোতে তোমার যখন করে ফেলতে পারবে ইংলিশে তোমার বেশি সময় লাগবে না, কারণ খুব সহজ প্রশ্ন, মানে প্রশ্নের ধরন যেমন আসবে তোমাদেরকে যা করানো তার মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, তাই বলছি বাবু বেশি চাপ নিও না। প্রথমে তুমি যে অ্যাটেম্পটা করবে, যেটা তোমার সিনোনিম আর অ্যান্টোনিমকে অ্যাটেম্প্ট করবে, খুব ভালোভাবে সিনোনিম আর অ্যান্টোনিম দেখবে তুমি ইজিলি বা পেরে যাবে। ঠিক আছে, তো সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, যদি মনে হয় সিনোনিম অ্যান্টোনিম স্যার এমন দিয়েছে আমি স্যার পাচ্ছি না বা মাথায় আসছে না বা কনফিউশন তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে স্কিপ করবে, সঙ্গে সঙ্গে স্কিপ করবে। আর তোমাদের সময় যেহেতু অঢেল আছে, স্কিপ না করে ভাবলেও অশান্তি নেই। ঠিক আছে, এবার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো যাই হোক, তবুও মোটামুটি প্রথমবারের জন্য স্কিপ করবে। তারপরে ইডিয়ামসটাকে দেখবে, 3 নম্বরে তুমি কিন্তু ইডিয়ামটাকে টার্গেট করছো, 4 নম্বরে স্পেলিং টার্গেট করছো, 5 নম্বরে দেখতে পাচ্ছ সাবজেক্ট এগ্রিমেন্ট যে রুলসগুলো বললাম তার উপরে, তারপরে প্রিপোজিশন, সেন্টেন্স স্ট্রাকচার এবং লাস্ট যদি ভয়েস সেন্স থাকে এবং তাতে যদি কনফিডেন্ট থাকে লাগিয়ে দাও। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এক্সাম হলে কিন্তু ইংলিশ সেকশনটাকে অ্যাটেম্প্ট করব। এবং তোমার যদি গ্রিপের মধ্যে আসে এই সেকশনকে তুমি গুলি মারবে তখন। কি বললাম, তোমাদের গ্রিপের মধ্যে আছে ফুল টস্ট বল, তোমাকে কি বলতে হবে তুই এটা ডিফেন্স কর নাকি 6 মার, বলতে হবে? তুমি এমনিই 6 মেরে দেবে, ফুল টস বল পেয়েছো এমনিই 6 মেরে দেবে। তাই সেটাই বলতে চাইছি, ধরো তুমি এমন একটা সেন্টেন্স বা ভয়েস সেন্স পেলে যেটা তোমার একদম গ্রিপের মধ্যে, ছক্কা মেরে দেবে আগে। ওটা ব্যাপার নয় যে এই স্ট্রাকচার আছে বলে এরকমভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে স্ট্র্যাটেজি একটা বললাম, যেটা করলে সঠিকভাবে সমস্ত কোশ্চেন অ্যাটেম্প্ট করা সম্ভব। ঠিক আছে,
তো আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে, ঠিক আছে। এবার দেখো কোন জায়গাটা রিস্কি আর কোনটা স্মার্ট ওয়ে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইখানটা একটা কথা বলে রাখি, ঠিক আছে, 9টা তুমি অ্যাটেম্প করছো, ঠিক আছে, 85% তোমার হচ্ছে অ্যাকুরেসি রাখতে গেলে তোমার তার মধ্যে কি হবে 7 থেকে 8টা তোমার ঠিক তুলতে হবে বা ঠিক হবে। যেহেতু এইখানটাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, তুমি 100% অ্যাটেম্প করবে, কিন্তু আমি চাইবো 100% অ্যাকুরেসি নিয়ে, অর্থাৎ আমি চাই 10-এ 10টা ঠিক করতে। যারা যারা এই শেষ দিনে প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে আমার 8 পাওয়াটা মনে হয় অনেকটাই হয়ে যাবে, অর্থাৎ আমি চাইবো তাদের কাছে 10-এ 8 পেতে, ঠিক আছে, তারা যেন আমার 10-এ 8 এনে দিতে পারে। এই ভিডিওটা যারা দেখে তারপরে প্রিপারেশনটা নিচ্ছে বা এই 7 দিনের প্রিপারেশন জার্নিটা যারা আমার সাথে শুরু করছে, ঠিক আছে। এবার ফাইনাল চেকলিস্ট, এখানটায় তুমি দেখতে পাচ্ছ ভোকাবুলারি থেকে তোমার স্কোরের জায়গা মানে 3 বললাম না 3, অর্থাৎ 4টে প্রশ্ন দিলে 3টে তোমাকে পারতেই হবে। সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে 2টো, প্রিপোজিশন থেকে 1 বা 2টো, সেন্টেন্স থেকে 1টা অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার থেকে 1টা এবং স্পেলিং থেকে 1টা, ঠিক আছে। টোটাল এইভাবে যদি তুমি করো 8 থেকে 9 মার্কস তুমি পাবে, এটুকু আমারও বিশ্বাস, ঠিক আছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য এটুকুই ছিল, 7 দিনের স্ট্র্যাটেজি সহ কি কি পড়তে হবে আশা করছি তোমাকে আমি সম্পূর্ণভাবে গাইড করতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং আমাকে এতক্ষণ ধরে তোমরা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু অবশ্যই সবাই একটু লাইক করে দিও, সবাই ভিডিওটা লাইক করে দিও, একটু সুন্দর কমেন্টস করো, তোমাদের কোনটা নিয়ে ভিডিও চাই সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ইনফর্ম করো, আমি সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ভিডিওটা সবাই শেয়ার করে দিও ভালো লাগলে। তো থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।